পৃথিবীর দুর্গমতম, উচ্চতম, শীতলতম, শুষ্কতম তথা নির্জনতম মহাদেশ অ্যান্টার্কটিকা। এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে এখানে কোনো মানুষের পক্ষে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয়। আয়তনের দিক থেকে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পরে এই মহাদেশের অবস্থান। এই মহাদেশের আয়তন প্রায় 14 মিলিয়ন বর্গ কিলোমিটার। পৃথিবীর 7টি মহাদেশে প্রায় 50 কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানা আকারে একসঙ্গে ছিল। পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটের গতিশীলতার কারণে পর্যায়ক্রমে মহাদেশগুলো আলাদা হয়ে যায়। এই মহাদেশের 98% অঞ্চল বরফে ঢাকা, আর এই বরফের চাদরের সর্বনিম্ন পুরুত্ব প্রায় 1 কিলোমিটার। পৃথিবীর মোট বরফের 90% এবং বিশুদ্ধ পানির 70% অ্যান্টার্কটিকাতে জমে আছে। কমলা লেবুর মতো আকৃতি সম্পন্ন পৃথিবীর একদম তলদেশে অবস্থিত অ্যান্টার্কটিকা, আর দ্বিমাত্রিক সমতলে আঁকা বিশ্ব মানচিত্রে এই মহাদেশের অবস্থান সর্বদক্ষিণে। স্বাভাবিকভাবেই পৃথিবীর চৌম্বকীয় আবেশের দক্ষিণ মেরুটি এই মহাদেশেই অবস্থিত। এই মহাদেশকে আনুষ্ঠানিকভাবে একটি মরুভূমি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পৃথিবীর 6টি মহাদেশের অধীনে প্রায় 200টি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো দেশ নেই। এর প্রধান কারণ হল সেখানে মানুষের জন্য স্থায়ী বসতি নির্মাণের সুযোগ সুবিধার অভাব। চারিদিকে ঢাকা এই শীতলতম মরুভূমিতে পেঙ্গুইন, সিল, শ্বেত ভল্লুক, তিমি সহ বিভিন্ন প্রকার শৈবাল ও কিছু অণুজীব উদ্ভিদ রয়েছে। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক 1773 সালে প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের এক পাশ অতিক্রম করেন। 1820 সালে 3 জন রাশিয়ান নাবিক এবং 1 জন আমেরিকান নাবিক প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখেন। খনিজ তেল আবিষ্কারের পূর্বে মানুষ তিমি ও সিল মাছের তেলের উপর নির্ভরশীল ছিল। 19 শতকের শুরুতে সিল, তিমির তেল সংগ্রহের জন্য মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে। বিজ্ঞানীরা সম্প্রতি অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি বিশাল ভূখণ্ডের সন্ধান পেয়েছেন, যা দীর্ঘদিন ধরে বরফের নিচে চাপা পড়ে আছে। এই ভূখণ্ডটি প্রায় 32,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত। বিজ্ঞানীরা মনে করছেন একসময় এই ভূখণ্ডটি ছিল গাছ, বন এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল। তবে সময়ের পরিক্রমায় এটি সম্পূর্ণভাবে বরফে ঢেকে যায় এবং এখনও সেই বরফের নিচেই রয়ে গেছে। এই আবিষ্কারটি প্রমাণ করে যে অ্যান্টার্কটিকা বরফে ঢেকে যাওয়ার আগে সেখানে সমৃদ্ধ জীববৈচিত্র্য ছিল এবং এই ভূখণ্ডটি একসময় একাধিক প্রাকৃতিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ ছিল। নতুন প্রযুক্তির মাধ্যমে বরফের নিচে এই ধরনের ভূখণ্ডের সন্ধান পাওয়া সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে অ্যান্টার্কটিকার ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার সুযোগ করে দেবে। অ্যান্টার্কটিকার জাভোডোভস্কি দ্বীপে 1.5 মিলিয়ন পেঙ্গুইনের আবাসস্থল, যা পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন বসতি। এই দ্বীপ একটি জনবসতিহীন আগ্নেয় দ্বীপ, যা অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। দ্বীপটি আনুষ্ঠানিকভাবে 1819 সালের ডিসেম্বরে ফাবিয়ান গটলিব ভন বেলিংসউইশেন আবিষ্কার করেছিলেন। অ্যান্টার্কটিকার এই দ্বীপ পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন কলোনি নামে পরিচিত। এখানে বসবাসকারী প্রাণীর মধ্যে চিনেস্ট্রাপ পেঙ্গুইনের সংখ্যাই বেশি। তবে পেঙ্গুইন ছাড়াও অন্যান্য সামুদ্রিক পাখিও বাস করে এই দ্বীপে। অ্যান্টার্কটিকায় বিভিন্ন প্রজাতির সিল পাওয়া যায়, যেমন ওয়েডেল সিল, লেপার্ড সিল, ক্রাব ইটার সিল এবং রস সিল। সিলগুলো
অ্যান্টার্কটিকার বরফ ও ঠান্ডা জলের মধ্যে খুব ভালোভাবে টিকে থাকে। অ্যান্টার্কটিকার আশেপাশের অঞ্চলে অনেক ধরনের মাছ, সামুদ্রিক প্রাণী এবং পাখিরাও বসবাস করে, যা এই চরম পরিবেশে এক বিস্তৃত বাস্তুতন্ত্র গঠন করে। এই মহাদেশে মূলত দুটি ঋতু, শীত ও গ্রীষ্মকাল। এই দুই ঋতুতে অ্যান্টার্কটিকায় সত্যিকার অর্থেই একেবারে রাত আর দিন পার্থক্য। অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না। এ সময় দিগন্ত রেখা বরাবর সূর্য চারিদিকে ঘুরতে থাকে, আর শীতকালে সেখানে টানা 4 মাস সূর্যই ওঠে না। অ্যান্টার্কটিকার এই দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলে তা টানা 1 সপ্তাহ পর্যন্ত দেখা যায়। সাধারণত শীতকালে এখানকার তাপমাত্রা থাকে -80 ডিগ্রি থেকে -90 ডিগ্রি সেলসিয়াস, এবং গ্রীষ্ম মৌসুমে এর তাপমাত্রা থাকে 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় 4000 বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন, এবং শীতকালে মাত্র 1000-এর মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন। অ্যান্টার্কটিকাই একমাত্র মহাদেশ যেখানে সরীসৃপ নেই। সাপ, কেঁচো, টিকটিকি কোনো সরীসৃপই নেই অ্যান্টার্কটিকায়। মূলত সরীসৃপরা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য বাহিরের তাপ উৎসের উপর নির্ভর করে, যা অ্যান্টার্কটিকার হিমায়িত জলবায়ুতে খুব কম সরবরাহ করা হয়। অন্যান্য ঠান্ডা আবহাওয়ায় সাপ শীতকালে শীত নিদ্রায় চলে যায়, কিন্তু এখানে মাটি সবসময় হিমায়িত এবং তারা টিকে থাকতে পারে না, তাই অ্যান্টার্কটিকায় সরীসৃপের দেখা মেলে না। বিভিন্ন দেশ থেকে আগত বিজ্ঞানীদের টিকিয়ে রাখতে ড্রাইভার, বাবুর্চি বা মেকানিকদের মতো কিছু অন্য পেশাজীবী লোকজনও সীমিত সময়ের জন্য আসে এখানে। অ্যান্টার্কটিকার মাঝ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতশ্রেণী এই মহাদেশকে পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করেছে। পশ্চিম দিকের তুলনায় এর পূর্ব দিকে শীতের প্রকোপ অনেক বেশি। অ্যান্টার্কটিকা ঘুরতে গেলে পর্যটকদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, যেমন সমুদ্র বা স্থলভাগে বন্যপ্রাণীদের বিরক্ত করা যাবে না, প্রাণীদের খাবার দেওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, এমনকি ছবি এমনভাবে তোলা যাবে না যাতে তারা বিরক্ত বোধ করে। এখানে কোনো গাছপালার ক্ষতি করা যাবে না, যতটা সম্ভব কম শব্দ করতে হবে, এবং অ্যান্টার্কটিকায় বাইরের কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ নিয়ে আসা যাবে না, এবং এখান থেকে সংগ্রহ করে কোনো প্রকারের জিনিস নিয়ে যাওয়া যাবে না। অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় 1908 সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখাদেখি 1924 সালে ফ্রান্স, 1929 সালে নরওয়ে, 1939 সালে অস্ট্রেলিয়া এবং 1943 সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে। পরবর্তীতে 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বলে কোনো দেশ এই ভূমির মালিকানা দাবি করতে পারবে না। চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এখনো পর্যন্ত 45টি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে। মঙ্গল গ্রহে গেলে মানুষকে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে, নাসা সে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে ব্যবহার করে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এবং গ্রিন হাউস গ্যাসের প্রভাবে ক্রমশ গলে যাচ্ছে পৃথিবীর উত্তর মেরুর বরফ। এই বরফ গলার প্রক্রিয়া শুধু পৃথিবীর জলবায়ুর ভারসাম্য নষ্ট করছে না, বরং সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে অনেক দেশ তলিয়ে যাওয়ারও সতর্কতা দিয়েছেন বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার বরফের স্তর এভাবে গলতে থাকলে লন্ডন, নিউ ইয়র্ক,
মুম্বাই, গুয়াংজু ও ওসাকার মতো শহরগুলো ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যাবে। যুক্তরাজ্যের বিজ্ঞানীদের একটি দল দীর্ঘদিন ধরে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের চাই নিয়ে কাজ করছে এবং সম্প্রতি তারা জানিয়েছে যে এই অঞ্চলে জমে থাকা বিপুল পরিমাণ বরফ ক্রমেই গলতে শুরু করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই শতাব্দীর শেষ পর্যন্ত এই গলন প্রক্রিয়া চলতে থাকবে, যার ফলে সমুদ্রের পানির উচ্চতা ক্রমাগত বাড়বে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।